ঠিক আছে। তো এখানে আমাদের যেই জিনিসটা হবে এই কোর্সটাতে আমরা মূলত আপনি যদি অ্যাকাউন্টস, রিপোর্টিং, এই কাজগুলা আপনার মানে একটা কোম্পানিতে যেভাবে কাজ করে বা যেভাবে করে ধরেন আপনি জয়েন করলেন, আপনাকে এখন অ্যাসাইনমেন্ট দিল, তো আপনি জানেন না কিভাবে করবেন। তো আপনাকে যখন কাজটা শিখাবে সেভাবে করে আমরা শেখার চেষ্টা করব। তো এখানে যে জিনিসটা হবে সেটা হইতেছে যে আমাদের মূলত অ্যাকাউন্টস এর যে টোটাল কাজ, মানে মূলত অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং, এগুলোর তো স্পেসিফিক কিছু কাজ আছে যেগুলোর জন্য আলাদা ডেডিকেটেড লোক লোক থাকে। ওই ধরনের কাজ, এই ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং এই রিলেটেড কাজ করার মানে ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং এর যে কাজগুলো একটা অ্যাকাউন্টস এর লোক অ্যাকাউন্টস এর কাজ করার সময় ওই রিলেটেড যে নলেজ গুলো লাগবে সেগুলো আমরা এই কোর্সে কভার করব। আমাদের মূলত ফুল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের কোর্সটা মেইনলি দুইটা কোর্সে ভাগ থাকবে। তার মধ্যে এই কোর্সে মোটামুটি সবকিছুই শেখা হবে, আর কিছু স্পেসিফিক জিনিস সামনে একটা কোর্স থাকবে, সেই কোর্সে থাকবে, তো সেটা আমি বলতেছি। তো এই কোর্সে মূলত আমরা ফার্স্টে অ্যাকাউন্টিং প্রসেস, টুকটাক যে বেসিক থিওরিটিক্যাল জিনিসপত্র এগুলো নিয়ে আলোচনা করব। চার্ট অফ অ্যাকাউন্টস কি, কিভাবে বানাইতে হবে, এখানে আপনার কোডিং কিভাবে করব, ট্যাগ কিভাবে দিব, আইএসআইএফআরএস কি কি আছে, প্রভিশন কি, পেয়েবলস কি, আর এই জার্নালস ফর রেভিনিউ এন্ড এক্সপেন্সেস এটা আমরা ট্যাক্স ভ্যাটের পার্টটা না শেষ করলে এটা আমরা পারবো না। এই জন্য আমরা এটা এই জিনিসটা আসলে দেওয়া উচিত ছিল যে রিসিভেবল পার্টে রেভিনিউর জার্নাল আর পেয়েবলস পার্ট এক্সপেন্সের জার্নাল, কারণ এখানে ট্যাক্স ভ্যাটের ইমপ্লিকেশন আছে। যে সাপ্লায়ার, আমি কাস্টমারের কাছে বিক্রি করলাম, কাস্টমার ধরেন আমার আমার থেকে ট্যাক্স ভ্যাট দুইটাই কেটে নিবে। সেক্ষেত্রে আমার ফুল একদম বিক্রি করা থেকে শুরু করে কাস্টমারের পেমেন্ট, দেন কাস্টমার আমাকে চালান দিবে, দেন আমি আপনার কি বলে চালান অ্যাডজাস্ট করব, সেই জানার প্রসেসটা কি হবে। আবার কাস্টমার ধরেন ট্যাক্স ভ্যাট কাটবে না, বা কাস্টমার শুধু ট্যাক্স কাটবে, ভ্যাট কাটবে না। তো এইসব ক্ষেত্রে জার্নাল কি হবে, পেমেন্টের ক্ষেত্রেও সেম। তো এগুলা আমরা যদি যারা জব করে তারা হয়তো জানে, কিন্তু যারা অনেক কাছে ফ্রেশার তারা এই পোর্শন গুলা না বুঝলে যে টিডিএস ভিডিএস কিভাবে আসে, তারা এটা ক্যাচ আপ করতে পারবে না। তো আমরা এই পোর্শনটা শেষ করে তারপর এই জার্নালের পোর্শনে যাব। দেন ট্যাক্স ভ্যাটে আমরা নর্মালি স্যালারি ট্যাক্স ক্যালকুলেশন, ট্যাক্স রিবেট, ট্যাক্স রেট, এগুলো তো বেসিক জিনিস। এখানে আমরা কাজ করবো হইতেছে হলো যে কিছু ডিজাইন তৈরি করব। যে আমরা নর্মালি যেটা করতাম, ফর এক্সাম্পল আমরা একটা এক্সেল ফাইল শেয়ার করি, তাহলে এটা মানে শেয়ার করি মানে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি নর্মালি ক্লাসগুলো একটু ফ্লেক্সিবল ভাবে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে ক্লাস একটা দুইটা বেশি রাখলেও পরে আমি অ্যাডজাস্ট করে নিই। কারণ বেশি কুইকলি গেলে বা গেলে অনেক পার্টিসিপেন্টের বুঝতে সমস্যা হয়, বা দেখা যায় যে বেশি জোরে বা স্পিডে কথা বলতে নিজের কাছেও ডিসকমফোর্ট লাগে। তো এখানে জিনিসটা হইতেছে যে ট্যাক্সের যে ইমপ্লিকেশন গুলো থাকে, আমরা যেমন সাপ্লায়ার থেকে ধরেন যে আপনার সেকশন 89 যে সেকশনটা আছে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্টে, সেখানে বলা আছে যে সাপ্লায়ারের বিল পেমেন্ট বা বেস ভ্যালু ধরলাম 50 লাখ টাকা পর্যন্ত হইলে 3% ট্যাক্স, 50 লাখ মোর দেন 50 to 2 crore হলে হচ্ছে 5% ট্যাক্স, আর মোর দেন 2 crore হলে হচ্ছে 7% ট্যাক্স। এগুলো যখন আমরা ডিটেইলে কালকের ক্লাস মানে নেক্সট ক্লাসে ট্যাক্স নিয়ে আলোচনা করবো, তখন আমরা এই জিনিসটা কি এটা আমরা তখন আরো ডিটেইলে বুঝবো। তাহলে জিনিসটা হলো যে আমি যখন কোনো প্রোডাক্ট কিনবো, ধরেন আমি এখান থেকে একজনের নাম নাম পিক করি, ধরেন নাম যে লাস্টে যে বললেন যে এসএসসি করতেছেন কি জানি ভাই, জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই একটা কোম্পানি, জাহাঙ্গীর ভাই বছর শেষে যত টাকা আপনার প্রফিট করবে, মানে তার তার যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে, যেটা সিএফআরএম অডিট করাবে, সেটার উপর বেস করে ট্যাক্সের যে অ্যাকাউন্টিং, সেখান থেকে ডিডাকশন অ্যাডিশন করে একটা ট্যাক্সেবল প্রফিট আসবে, অ্যাকাউন্টিং প্রফিট থেকে ডিফারেন্ট, সেই প্রফিটের উপর সে ট্যাক্স দিবে। এখন গভর্নমেন্ট যেটা করে,
বছর শেষে ট্যাক্স দিতে হলে দেখা যায় যে পরের বছরে চলে যায়, অনেক দেরি হয়ে যায়। তো গভর্নমেন্টের বিজনেস চালানোর জন্য তার রেভিনিউ দরকার। তো সেই জন্য সে যেটা বলে সেটা হইতেছে যে জাহাঙ্গীর ভাইয়ের কোম্পানি যখনই কোনো প্রোডাক্ট বিক্রি করবে, আমার মতো কোম্পানি যখন তার থেকে প্রোডাক্টটা কিনবে, তখনই আমি তার বিক্রির উপর সে, তার থেকে ধরেন আমি 50 লাখ টাকা মাল কিনলাম, সে তো 50 লাখ টাকার উপর তার প্রফিট, এক্সপেন্স, সিওজিএস এগুলো বাদ দিয়ে একটা প্রফিট আসবে, তার উপর বছর টাকা ট্যাক্স দিবে। তো ওই 50 লাখ টাকার উপর আমি তার 3%, 5% একটা বেস ভ্যালুর উপর আমি কেটে রেখে দিব, রেখে আমি জমা দিয়ে দিব তার হয়ে। সে বছর শেষে গিয়ে যখন ট্যাক্স দিবে, তখন সে বলবে যে এই দেখো আমার ট্যাক্স আসছে টোটাল 50 লাখ টাকা, এর মধ্যে আমি বিভিন্ন জায়গায় প্রোডাক্ট বিক্রি করছি, সেখান থেকে আমার কাস্টমাররা আমার থেকে এই, ঠিক আছে, 25 লাখ টাকা বা 30 লাখ টাকার ট্যাক্স অলরেডি কেটে রাখছে, এই হলো চালান। এখন এটা বাদ দিয়ে বাকি টাকা আমি ট্যাক্স সরকারের, গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিই। এটা হইতেছে প্রসেস। এখানে যেটা হইতো, ডিজাইনটা একটু কমপ্লেক্স ছিল। এখন আপনি যদি 100টা সাপ্লায়ার থেকে আপনার মাল কিনেন, সেক্ষেত্রে আপনার এখানে যেটা করা হতো 100টা শীট তৈরি করতো, এরকম এরকম 100টা শীট তৈরি করতো। কারণ হইতেছে ব্যাপারটা একটু কমপ্লেক্সিটি আছে। যেমন ডেট, আমি ধরলাম ডেট, এখানে ধরেন একটা সাপ্লায়ার নাম দিলাম যে এবিসি কোম্পানি লিমিটেড, দেন ডেট, দেন হলো ধরেন কোন পারচেস অর্ডারের মাধ্যমে কিনছি, ধরলাম পিও, ঠিক আছে, পিও নাম্বার, দেন হইতেছে আমি দিলাম ইনভয়েস নাম্বারও দিলাম, দেন হইতেছে অ্যামাউন্ট। তো ধরেন আমি আজ 1 তারিখে, আমি, আচ্ছা আমি এগুলো বাদ দিয়ে দিই, দরকার নেই। 1 তারিখে আমি 20 লাখ টাকার মাল কিনছি, ঠিক আছে। তো 20 লাখ টাকার উপর ট্যাক্স হইতেছে 50 লাখ পর্যন্ত 3%। তাহলে আমি এখানে ভ্যাটের ইস্যু এক্সক্লুড করে গেলাম, এটা আমরা যখন ডিটেলে মডেলটা করবো তখন দেখবো। ধরলাম যে ভ্যাটের ইস্যু মাথা থেকে বাদ দিলাম, তাহলে 3%, 3% হলো টিডিএস। তাহলে আমি এখান থেকে 3% আসলো টিডিএস, এখান থেকে আবার কিউমুলেটিভ করতে হবে। তাহলে কিউমুলেটিভ করতে গেলে আমরা সাম করব, সাম করে এই সেলটা সিলেক্ট করবো, পরে একটা কোলন দিলে এটা দুইবার সিলেক্ট হবে, তখন এটা আমরা F4 দিয়ে ফিক্স করব, এন্টার দিব, দেন এটা গেল যে আমি 2 লাখ, আমি 20 লাখ টাকা প্রোডাক্ট কিনলাম, 60,000 টাকা আমি টিডিএস আসছে, ঠিক আছে। নেট পেমেন্ট সাপ্লায়ারকে করলাম, এটা মাইনাস এটা, কাজ শেষ। এরপরে মানে এটা হইতে হবে একই ফাইন্যান্সিয়াল পিরিয়ডে, মানে আমি যদি ধরি জুলাই 1 তারিখ থেকে জুন 30 তারিখ পর্যন্ত, এরপর 30 দিন পর বা 40 দিন পর আরেকটা বিল আমাকে দিল, সেটা ধরেন দিল 40 লাখ, ঠিক আছে, সেটা দিল 40 লাখ। তো এখানে আমরা টাকাটা কলম করি, কিউমুলেটিভ বিল, এটাও একইভাবে সাম। তাহলে হয়ে গেল 60 লাখ টাকা। এখন আমরা জানি যে 50 লাখের উপর হলে 2 লাখ 2 কোটি পর্যন্ত 5%, তাহলে এখন টিডিএস এর 5% হবে। এখন এটা কপি করলে এই 60 লাখ আপনার, তাহলে এটার উপর কপি করলে আসবে হইতেছে 3 লাখ টাকা, ঠিক আছে। আর যদি আমি এই 4 লাখ উপর করি, তাহলে আসবে 2 লাখ। এখন যে ক্যালকুলেশনটা হবে সেটা হইতেছে হলো, মানে ট্যাক্সটা যেটা ইম্পোজ হয় সেটা হইতেছে হলো আমার, যেটা আমি জমা দিয়ে দিছি সেইটা বাকি, সেইটা বাদ দিয়ে বাকিটার উপর আমার ট্যাক্সটা বসবে। তো এখানে যদি আমি কিউমুলেটিভ করি, তাহলে আসছে 3,60,000। আচ্ছা এটা কিউমুলেটিভ না, এটা হবে হলো আমার, কিউমুলেটিভ কোম্পানি বাদ দিয়ে দিই, যেহেতু আমি এখানে টোটাল বেস ভ্যালুর উপরই ট্যাক্স ধরছি, মানে আমার কিউমুলেটিভ বিলের উপর ট্যাক্স ধরছি। ফার্স্টে 20 লাখ দিছিল, 3% ট্যাক্স, 60,000 টাকা, 60,000 টাকা জমা দিচ্ছে। এরপর 40 লাখ টাকার বিল করছে, তাহলে টোটাল বিল কত হয়েছে, 20 লাখ আর 40 লাখ হলে 7 লাখ টাকা। তাহলে 7 লাখের উপর 5% ট্যাক্স আসছে 30,000। তো যেহেতু অলরেডি 60,000 টাকা জমা দিয়ে দিছি, নেট টিডিএস মানে আমি এখানে নেট টিডিএস পেমেন্ট, মানে ট্যাক্স কত টাকা জমা দিব, যেহেতু 60,000 টাকা জমা দিছি, তাহলে এবার জমা দিব হইতেছে হলো 2,40,000 টাকা। তাহলে 40 লাখ থেকে এই 2,40,000 বাদ দিব,
সাপ্লায়ার পাবে 40 লাখ টাকার বিল থেকে পাবে 37,000 এত টাকা। এরপর ধরেন 50 দিন পর 7 লাখ টাকা হয়েছে, একটা বিল করলো 2 কোটি টাকা, দেন কিউমুলেটিভ আসছে 2,60,00,000, তাহলে এখানে 7% হবে। 7% হলে এই 2,60,00,000 টাকার উপর ট্যাক্স আসবে 18,20,000। তো অলরেডি আমি পে করছি হইতেছে হইলো 18,20,000 থেকে, বা আমি সিম্পলি এটাই দিয়ে দিই, 3 লাখ টাকা পে করছি, মানে এই দুইটা মিলে 3 লাখ টাকা, এটা মাইনাস এটা। তাহলে সাপ্লায়ারকে দিব হইতেছে হলো 1 কোটি এত টাকা, তাহলে সাপ্লায়ার টোটাল বিল করলো 2,60,00,000, তার থেকে টোটাল ট্যাক্স কাটছি 18,20,000, আর তাকে আমি পেমেন্ট করছি হইতেছে 2,41,00,000 টাকা। এই হলো হিসাব। তাহলে এখন এই হিসাব থেকে যে প্রবলেমটা হয় সেটা হইতেছিল, এখানে যদি কোম্পানির নাম বসাই, ধরেন এবিসি এবিসি এবিসি, এই জন্য এই হিসাবটা একটা শিটে করলে খুব সহজ, যে এবিসি একটা কোম্পানি, এখানে একটা কোম্পানি দিলাম এক্স ওয়াই জেড, এখানে একটা কোম্পানি দিলাম আকিস, তার মানে সব কোম্পানির জন্য একটা একটা শিট, তাহলে এই ক্যালকুলেশনটা করা সহজ। সেক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে শিট জমতে জমতে এভাবে 100-150 শিট হয়ে যায়, 200 শিট হয়ে যায়, সেক্ষেত্রে খুব সমস্যা। সেক্ষেত্রে এই এই জিনিসটা যদি একটা শিটে সব সব সাপ্লায়ারে আনা যায়, সেক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ হয়। কিন্তু সেখানে আনলে জটিলতা আছে। জটিলতা হইলো, ফার্স্টে আপনি বিল পাইছেন এই দুইটা আপনি এন্ট্রি দিচ্ছেন, এরপরে গিয়ে 5 দিন পর বিল পাইছেন এক্স ওয়াই জেড, সে মনে করেন আপনাকে 10 লাখ টাকার বিল দিছে, ঠিক আছে? তাহলে ওর কিউমুলেটিভ কি হবে? ওর কিউমুলেটিভ হবে এই 10 লাখ টাকাই, ওর ট্যাক্স হবে 3%, দেন 3%-এর উপর ওর ক্যালকুলেশন আসবে এটা, দেন ওর পেমেন্ট হবে এটা, দেন ওর আপনার নেট পেমেন্ট হবে এটা মাইনাস এটা, ঠিক আছে? এরপর আবার এবিসির বিল পাইছি, মানে এবিসির বিল পাইলে কি হবে, ওর আবার কিউমুলেটিভ বিল হবে এইটা, কারণ ও তো ফার্স্টে বিল দিচ্ছে হইতেছে এই দুইটা, এরপর এইটা, তাহলে এটার উপর ক্যালকুলেশনটা হবে। দেন আবার এভাবে মনে করেন আবার এক্স ওয়াই জেড বিল দিছে, এরপর আবার বিল দিছে ধরেন সিবিসি লিমিটেড, এভাবে করে অনেক সাপ্লায়ার। তাহলে এই যে ট্র্যাকিংটা, যে কে কার বিল কখন যোগ হবে, কার কিউমুলেটিভের সাথে কার কিউমুলেটিভ যোগ হবে, কার টিডিএস পেমেন্ট কখন কারটার সাথে মাইনাস হবে, এটা একটা শিটে করা খুবই ডিফিকাল্ট। এটা একটা শিটে করা খুবই ডিফিকাল্ট। এই জিনিসটা অনেক সময় টাইম নিয়ে বের করছি যে একটা জায়গায় করা। এছাড়াও এটা একটা ইস্যু। দেন হইতেছে হলো সেকশন 89 যেটা বললাম, দেন হইতেছে টিডিএস ভিডিএস, ভ্যাট এক্সক্লুসিভ, ভ্যাট ইনক্লুসিভ, দুইটাই দুইটাই ইনক্লুসিভ, দুইটাই এক্সক্লুসিভ। এটার জন্য এক্সেলের শিট তৈরি করা আছে, আমরা শুধু এন্ট্রি দিব, আমরা শুধু সিলেক্ট করব যে এটা এক্সক্লুসিভ ভ্যাট না ইনক্লুসিভ, ট্যাক্স ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, অ্যামাউন্ট দিব, অটোমেটিক আমার ক্যালকুলেশন চলে আসবে। দেন সার্ভিস প্রোভাইডারদেরকে আমরা যখন ট্যাক্স কাটি, এটার জন্য একটা মডেল তৈরি করব। এখানে আমরা কিছু কন্ডিশন অ্যাড করব যে এটা কি হলে, কোন ক্যাটাগরি হলে এগুলো করতে হবে, এগুলো আমাদেরকে ম্যাপিং করে তৈরি করতে হবে। দেন উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্নে কি কি ডকুমেন্ট জমা দেই, মূসক 4.3 হইতেছে হলো আমাদের, আমরা যখন আগে ছিল যেটা প্রাইস ডিক্লারেশন, যে আমরা একটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট আনলে সেই প্রোডাক্টটা মার্কেটে ছাড়ার আগে, মানে প্রোডাকশন হয়ে গেছে অথবা মার্কেটে বিক্রি করবো তার আগে, মানে প্রোডাকশন হয়ে হয়ে বিক্রি করার আগে আপনি প্রাইসটা ডিক্লেয়ার করবেন আর কি। এনবিআর এর কাছে একটা শিট থাকবে, মানে একটা এক্সেল শিট, সেই শিটের মধ্যে আপনি আপনার প্রোডাক্টের কি কি উপকরণ লাগছে তৈরি করতে, ঠিক আছে, দেন আপনার কি কি মূল্য, কি বলে কি কি ভ্যালুয়েশন করছেন, এগুলো দিয়ে আপনাকে সেই 4.3টা পূরণ করে প্রতিটা প্রোডাক্টের জন্য দিতে হবে। এই প্রোডাক্টে আপনি যেগুলো উপকরণ হিসেবে দিবেন অ্যামাউন্ট, মানে আপনার ধরেন আপনার উপকরণ দিলেন আপনি, ধরেন আপনি দিলেন হচ্ছে আপনার সিকিউরিটি এক্সপেন্স, অনেকেই জানে না যেগুলো রিবেট নেওয়া যায়। সিকিউরিটি এক্সপেন্স আপনি আপনার প্রোডাক্টের উপকরণ হিসেবে দিলেন, আপনার ফ্যাক্টরি সিকিউরিটি এক্সপেন্স উপকরণ আপনার প্রোডাক্ট তৈরি করার জন্য। তো যে যে জিনিসগুলো লাগে, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো উপকরণ হিসেবে দিতে পারবেন না, ওগুলা বাদে আপনি সবই উপকরণ হিসেবে দিতে পারবেন। আর যেগুলো উপকরণ হিসেবে দিবেন আপনার প্রোডাক্টের ইনপুট হিসেবে, মানে খরচ হয়েছে, ওগুলার সবগুলার ভ্যাট আপনি সেল থেকে যখন ভ্যাট আসবে সেখান থেকে ডিবেট নিতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হয় সেটা হইতেছে হলো
সব খরচগুলা আপনার কি বলে মানে চালানের মাধ্যমে করতে হবে। আপনি যার থেকে কিনেন চালান সহ কিনতে হবে, না হলে আপনি পারবেন না এটা ক্লেম করতে। দেন হইতেছে ক্যাশ ব্যাংক। ক্যাশ ব্যাংকে আমরা ক্যাশ কিভাবে ম্যানেজ করি, দেন এক্সেলে আমরা কিভাবে পেটি ক্যাশের রিপোর্টটা মেনটেন করতে পারি, আমরা কিভাবে টাকা রিইম্বার্স করব, কিভাবে আমাদের খরচ হিসাবগুলো রাখবো, এবং কিভাবে ডিজাইন করবো যে আমি শুধু একটা ফাইলে এন্ট্রি দিব, আমার সামাদের রিপোর্ট সব তৈরি হয়ে যাবে। এতে করে আমার ক্যাশ ম্যানেজমেন্টটা ভালো থাকবে, এবং যখন ইন্টারনাল অডিটর আমার কাছে আসবে আমি তাকে অ্যাকুরেট হিসাব দিতে পারবো, এবং আমার মানে প্রতিদিনের হিসাব দিন বা সপ্তাহের হিসাব, ঠিক আছে, সব মিলাইতে হবে না, আমার একদম ডকুমেন্ট থাকবে, যখনই যে আসবে সেটা করবো। তো আমি একসময় যেটা করতাম সেটা অনেক সময় মানে একজন এক এক ভাবে করে, তো দেখা যায় ধরেন সারাদিন যে ট্রানজাকশন গুলো হয়েছে এগুলো তো একটা বক্সে বা ফাইলে থাকতো। তো দিন শেষে গিয়ে সেগুলো এক্সেলে একটা ফরম্যাট ছিল, সেখানে শুধু এন্ট্রি দিতাম কি টাইপের খরচ, দেন আমার রিপোর্ট পুরোপুরি জেনারেট হয়ে যেত একদম ক্যাশ ডিনোমিনেশন সবকিছু সহ। ক্যাশ ডিনোমিনেশন মানে হচ্ছে ধরেন আপনার কাছে দিন শেষে 36,850 টাকা আছে, তাহলে আপনার এই 36,850 টাকার ভিতর 1,000 টাকা নোট কয়টা, 500 টাকা নোট কয়টা, 200 টাকা নোট কয়টা, 100 টাকা নোট কয়টা, মানে কোন নোট কতগুলা মিলে এটা হচ্ছে। তো ইন্টারনাল অডিটর যখন মানে নর্মালি ইন্টারনাল অডিটর তো র্যান্ডমলি চেক করতে আসার কথা, এটা ডিপেন্ড করে রিলেশনের উপর, যে আপনার সাথে রিলেশন ভালো থাকে তো সেক্ষেত্রে তো দেখা যাবে যে আপনাকে হয়তো আগে ইনফর্ম করবে যে ম্যানেজমেন্ট কিন্তু ই করতে বলছে, আপনি হিসাব ঠিক করে রাখেন। কারণ ক্যাশের হিসাব দেখা যায় যে আপনি হাজার চেষ্টা করলে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, ঠিক আছে, কিছু টাকা কম বেশি হয়তো আপনার মনে থাকে না। এমন মনে করেন একটা জরুরি একটা রিপোর্ট তৈরি করতেছেন বা একটা কাজ করতেছেন, এমন টাইমে একজন আসলো, ভাই একটা রিকুইজিশন আছে কিছু টাকা দিতে হবে বা এরকম, তখন আপনি একটা দিলেন, ওইটা হয়তো পরে সিস্টেম এন্ট্রি দিবেন বা রাখবেন এক্সেলে ওই হিসাব করে, কিন্তু পরে ভুলে গেছে, কিন্তু পরে দেখতেছেন যে 10,000 বা 8,000 টাকা শর্ট। তো এই জন্য এক্সেল ফাইলটা ভালোভাবে মেনটেন করলে আপনি যখন সিস্টেম এন্ট্রি দিবেন তখন আপনার ওই বিলগুলো নিয়ে বসতে হয় না, এক্সেল ফাইলে একটা সামারি রিপোর্ট তৈরি হয়ে যাবে, সেটা দেখে দেখেই সিস্টেমে আপনি বা সেটা প্রিন্ট করে সিস্টেম এন্ট্রি দিয়ে দিবেন, এন্ট্রি দিয়ে যে ভাউচারটা বের হবে ওইটা বিলের সাথে অ্যাটাচ করে রেখে দিবেন, ঝামেলা শেষ। তো এই ক্যাশের ব্যাপারটা একটু ঝামেলা, তো ভালো কোম্পানিগুলো যেটা করে যে ক্যাশটাকে আলাদা রাখে, মানে নর্মালি যারা মানে কি বলবো ক্যাশের লোককে আলাদা সেপারেট দায়িত্ব দিয়ে দেয় যে তুমি খালি ক্যাশই ম্যানেজ করো। তো এখানে আর কি এই প্রসেস গুলাই আছে। দেন অ্যাডভান্স দেওয়া, অ্যাডভান্স সেটেল করা, সেটার জন্য জার্নাল কি হবে, অ্যাডভান্সের জন্য কমিউনিকেট করবেন কিভাবে, কিভাবে অ্যাডভান্সের শিডিউল বানাবেন, দেন চেক রেজিস্টার মেনটেন করা, চেক রেজিস্টারে কি কি ইস্যুগুলো থাকে যারা নতুন কাজ করতেছেন, ঠিক আছে। একটা কমন ইস্যু থাকে হইতেছে সেটা হলো যে আপনার দুইটা ইস্যু থাকে, একটা হইতেছে হলো যে চেক কিছু থাকে ক্যাশ চেক। আমরা যারা জব করি আমরা জানি যে আমাদের যারা রেন্ট থাকে বা অনেক কোম্পানি থাকে বা ধরেন মানে তারা ক্যাশ চেক হাত দিলে কিছু বললেন, ভাইকে কিছু বললেন, কিছু বলার চেষ্টা করলেন নাকি? আচ্ছা, মাইক মনে হয় আনমিউট হয়ে যেতে পারে। তো কিছু থাকে ক্যাশ চেক, মানে ক্যাশ চেক চায় তারা আসলে ওই ট্যাক্সের ইস্যুর কারণে তারা ই চেক নিবে না। আবার অনেক চেক আছে অ্যাকাউন্ট পে, ম্যাক্সিমাম চেক। তো দেখা যায় ক্যাশ চেকের সংখ্যা যদি থাকে আবার অ্যাকাউন্ট পেও চেক থাকে, সেক্ষেত্রে অনেক সময় আহ মিস্টেক হয়ে যেতে পারে যে ক্যাশ চেকের জায়গায় আপনি অ্যাকাউন্ট পে সিল দিয়ে দিচ্ছেন, বা অ্যাকাউন্ট পে জায়গায় আপনি সিল দেন নাই। দেন হইতেছে একটা চেক আপনি ধরেন সপ্তাহে একদিন বা সপ্তাহে 2 দিন আপনার চেক সাইন হয়, আপনার হয়তো চেয়ারম্যান স্যার বা সিইও স্যার, এমডি স্যার একদিন বা 2 দিন চেক সাইন করে, আপনি একটা পেমেন্ট রিকুইজিশন নিয়ে যান। এই জিনিসগুলো আমরা যখন পেমেন্ট পার্টে আসবো তখন দেখবো যে কিভাবে করে রিকুইজিশন বানাবো পেমেন্টের জন্য স্কেজুল। তো আপনি তখন নিয়ে যান, সে সাইন করে দেয়, তো দেখা যায় যে আপনার চেকটা সাইন করছে, চেকটা ইমিডিয়েটলি পাঠাইতে হবে। তা আপনাকে হয়তো আপনার কাছে হয়তো চেক আছে 50টা বা 40টা, আপনাকে বললো যে ভাই আপনাকে আমার বস বললো যে এই চেকগুলো দিয়ে দিন। আপনি তো অন্য একটা কাজে ব্যস্ত ছিলেন বা কোনো প্রেশারে ছিলেন বা ফ্যামিলি প্রেশারে ছিলেন, চিন্তায়, তো আপনি ভুলে গেছেন চেকটা আপনার দিতে হবে। তো চেকটা ধরেন বড় অ্যামাউন্টের, তো চেকটা দেন নাই, ওদিক দিয়ে আপনি অন্য চেক আপনার কাছে এসে নিয়ে গেছে, চাইছে ভাই চেক এই চেকটা লাগবে, কিন্তু যেই চেক কিন্তু যেই 2-3টা চেক আপনার দেওয়ার কথা সাপ্লায়ারকে, ঠিক আছে, বা আপনার সেলস পারসন বা আপনার কি বলে এই প্রকিউরমেন্টের লোকদের দিয়ে পাঠিয়ে দেওয়ার কথা, সেটা আপনি চেকটা দেন নাই। তো সেটার বড় অ্যামাউন্ট হওয়ার কারণে চেকটা যেহেতু সাপ্লায়ারকে আর্জেন্টলি দেওয়ার কথা আপনি দেন নাই, এদিক দিয়ে অন্য চেক গুলা দিয়ে দিচ্ছেন, ব্যাংকের টাকা কমে গেছে, ওই চেকটার ঠিক আছে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা এই মনে করেন কয়েকদিনের মধ্যে নাই, কারণ আপনার ফান্ড আসতে টাইম লাগবে, ক্যাশ আসতে ব্যাংকে,
বা হয়তো পরে 2 দিন বন্ধ, শুক্র শনিবার বন্ধ বা অন্য বন্ধ, তো সেক্ষেত্রে একটা ইস্যু হয় যে চেকটা কেন আপনি ছাড়লেন না, এটা তো একটা সমস্যা হয়ে গেল। দেন অন্যান্য চেক ছাড়া মেথড আছে এনবিএসপি, বিএফটি এন্ড আরটিজিএস। ক্যাশ পেমেন্টে কিছু ট্যাক্স কমপ্লায়েন্স আছে, যে আমি ট্যাক্স পেমেন্ট, আমি ক্যাশ কত টাকা আর বেশি পেমেন্ট করতে পারবো না। কারণ আপনি যদি ধরেন, আমি যদি একটা কথা যদি 25,000 টাকা বা 15,000 টাকা, এটার বেশি আপনি পে করলে আপনি ওই টাকাটা আপনার ইনকাম হিসেবে দেখাই দিবে, আপনি এটা খরচ হিসেবে দেখাতে পারবেন না। তার মানে ব্যাংকিং চ্যানেলে আপনাকে লেনদেন করতে হবে, ঠিক আছে। দেন ব্যাংক রিকনসিলিয়েশন একটা প্রসেস, এটা আমরা দেখবো। ব্যাংক রিকনসিলিয়েশন বিকাশ থেকে, এগুলা আসলে খুব জটিল কিছু না। বর্তমানে কোম্পানিতে আসলে খুব একটা ইস্যু রেইজ হয় না, কারণ দেখা যায় যেহেতু মানে আগে হয়তো যখন আপনার অনলাইন ব্যাংকিং ছিল না, স্টেটমেন্ট মাস শেষে নিয়ে আসা হইতো। এখন যেহেতু অনলাইন ব্যাংকিং আছে, আপনি ইনস্ট্যান্টলি ব্যাংকিং পোর্টালে ঢুকে চেক করতে পারেন। তো ব্যাংক রিকনসিলিয়েশন বেসিকলি হচ্ছে ব্যাংকের, কোম্পানির যে ব্যাংক স্টেটমেন্ট, সেটার সাথে আমার যে কোম্পানির, যে আমি ক্যাশবুক মেনটেন করি, যেখানে আমি বিভিন্ন খরচ এন্ট্রি দিই, ব্যাংকিং খরচ বা অন্য খরচগুলো, সেখানে একটা ডিসক্রিপেন্সি। ধরেন আপনার আপনি ইন্টারেস্ট বুক করেন, ব্যাংকের ইন্টারেস্ট আপনি জানেন, তো ব্যাংক হঠাৎ করে আপনাকে ইনফর্ম না করে 1% ইন্টারেস্ট চার্জ বাড়াইছে। তো মাস শেষে গিয়ে দেখেন আপনার ইন্টারেস্ট ব্যালেন্স ম্যাচ করতেছে না ব্যাংকিং ইনস্ট্রুমেন্টের সাথে। কারণ কি? কারণ হইতেছে ব্যাংকিং ইন্টারেস্ট বাড়াই দিচ্ছে। দেন আপনি ধরেন কোনো জায়গায় ইনভেস্ট করছেন ওই ব্যাংকে, আর সেখান থেকে একটা প্রফিট আসে, তো সেটা অটোমেটিক ব্যাংকে জমা হয়ে যায়, হয়তো অ্যামাউন্টটা কোনো সময় কমে বাড়ে। তো এটা আপনি এক্স্যাক্টলি জানেন না, এটা আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখে তারপর আপনার সিস্টেমে আপনি এটা এন্ট্রি দেন মাস শেষে। দেন আপনি কোনো একটা চেক, ধরেন মাসের 30 তারিখে আপনি একটা চেক ইস্যু করছেন আপনার সিস্টেম থেকে, তাহলে চেক যখন ইস্যু করছেন আপনি ব্যাংকের টাকা কমাই দিচ্ছেন আপনার সিস্টেমে। ধরেন ডাচ বাংলা ব্যাংকের আপনি টাকা ব্যালেন্স কমাই দিচ্ছেন 2 লাখ টাকা। তো এখন চেকটা আপনি ব্যাংকে পাঠাইছেন বা সাপ্লায়ারকে দিচ্ছেন, সাপ্লায়ার হয়তো চেকটা জমা দিবে, যেহেতু 30 তারিখ পরের মাসে গিয়ে জমা দিবে, বা হয়তো যদি আজকেও জমা দেয় বিকালে, তাহলে তো আজকে ক্লিয়ার হবে না, তাহলে ব্যাংক স্টেটমেন্ট এটা হিট করবে পরের মাসে। তাহলে ব্যাংক স্টেটমেন্টে এই মাসের 30 তারিখ পর্যন্ত ওই 2 লাখ টাকার ব্যালেন্স বেশি দেখাবে, কিন্তু আপনার সিস্টেমে 2 লাখ টাকার ব্যালেন্স কম দেখাবে। দেন হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, গুরুত্বপূর্ণ পার্ট কোম্পানির হেলথের জন্য অ্যাকাউন্টস রিসিভেবল। কারণ ক্যাশ যদি কালেক্ট না হয়, আপনি সেল করতেছেন, আপনার রিসিভেবল বাড়তেই আছে, কিন্তু আপনার ক্যাশ কালেকশন খুব স্লো। সেক্ষেত্রে আপনি সাপ্লাইদের পেমেন্ট ঠিক মতো করতে পারবেন না, আপনি আপনার স্যালারি এমপ্লয়ীদের ঠিক মতো দিতে পারবেন না, ব্যাংকের যে ইন্টারেস্ট, এটা একটা বড় পোর্শন ইনস্টলমেন্টস এন্ড আপনার, মানে ইনস্টলমেন্টের মধ্যে আপনার থাকে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো এই জিনিসগুলো আপনি পারবেন না টাইমলি দিতে। এখানে আমরা প্রসেস গুলো দেখবো, যে কিভাবে পারচেস অর্ডার, কাস্টমার অর্ডার কি, দেন মানে একটা সেলস এর টোটাল প্রসেসটা দেখবো। এই জায়গাতে আমরা মূলত ওই জার্নাল গুলো আমরা দেখবো, যে আপনার যেহেতু রেভিনিউর পার্ট, একটা সেল করলে আমার কি জার্নালটা শুরু হবে। ধরেন আমি 5 লাখ টাকার একটা প্রোডাক্ট বিক্রি করছি, তার মধ্যে আমি 10% দিচ্ছি ট্রেড ডিসকাউন্ট, এর মধ্যে আবার ধরেন আমার ট্যাক্স আছে, ধরেন 3% কাটবে ট্যাক্স, এআইটি, আর ভ্যাট ধরেন 15% বা 7.5%, ঠিক আছে। তো যেটাই হোক, তাহলে তাহলে এটা আমি ধরেন আমি একটা জার্নাল দিলাম, যে আপনার ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ট্রেড ডিসকাউন্ট ডেবিট, ভ্যাট, কি বলে ভ্যাট আউটপুট, সরি, দেন আপনার কি বলে ওই সেলস ক্রেডিট, ভ্যাট আউটপুট ক্রেডিট। দেন আমি সেটা আপনার কাস্টমার আমাকে পেমেন্ট করলো, দেন অ্যাকাউন্টস রিসিভেবলটাকে আমি কমায় ক্যাশ বা ব্যাংক ডেবিট করলাম, যেই মোডে দিবে। দেন আপনার ট্যাক্সের যে ইস্যুগুলা, ঠিক আছে, যে কাস্টমার আমাকে চালান দিল, যদি চালান না দেয়, ট্যাক্স যদি আমার ডিডাক্ট করতে হয়, বা আমার কাস্টমার যদি ভ্যাট না কাটে আমাকে পে করতে হয়, তাহলে এক ধরনের জার্নাল। আবার যদি কাস্টমার আমার থেকে কেটে রাখে, তাহলে কাস্টমার যখন চালান দিবে তখন আমার এক ধরনের জার্নাল হবে, সেই চালানটাকে আবার অ্যাডজাস্ট করবো। তো এগুলো আর কিছু কমপ্লেক্সি আছে, তো সেগুলো আমরা ওই ট্যাক্স ভ্যাটে টিডিএস ভিডিএস এই ইস্যুগুলো না বুঝলে, এটা আমি শুধু জার্নাল দেখায় গেলে এটা মাথায় আসবে না। দেন কাস্টমার স্টেটমেন্ট রিকনসিলিয়েশন, জিএল এর সাথে ক্রেডিট লিমিট সেট করা, কিভাবে আমরা আমাদের ডেটা থেকে, আমাদের রিসিভেবল যে ডেটা থাকে, হিস্টোরিক্যাল ডেটা, যে কাস্টমার আমাদের থেকে লাস্ট 3 বছর 5 বছরে কি কি মাল নিছে,
তার পেমেন্ট হিস্টোরি কি, সেগুলো দেখে আমরা কি করতে পারি। দেন আপনার এখানে একটা মডেল আছে, সেটা হইতেছে অটোমেশন অফ ইনভয়েসিং প্রসেস। এটা কি না, আচ্ছা ঠিক আছে, এখানে নামটা ঠিক মতো আসছে কিনা আমি জানি না। এই জিনিসটা হলো যে এক্সেলে আমরা একটা মডেল তৈরি করব। মডেলটা হইতেছে এরকম যে আমি প্রোডাক্ট বিক্রি করছি, তাহলে আমার কাস্টমারের কাছে আমার ক্রেডিট আছে। তো ক্রেডিট আছে, এখন আমি কোন দিনে বিক্রি করছি, কাস্টমারের নাম কি, কোন সেলস ডিপার্টমেন্টের প্রোডাক্ট, সেলস পারসন কে, দেন আপনার কোন পিও বা ওয়ার্ক অর্ডারের মাধ্যমে বিক্রি হয়েছে, আমি আমার ইনভয়েস নাম্বার, কাস্টমার, তারপর আপনার কাস্টমার কোড, দেন ক্রেডিট কত টাকা আছে, ক্রেডিট লিমিট কত দিনের ছিল, 15 দিন, 30 দিন, 60 দিন না 90 দিন, দেন আজকে কত তারিখ, সেলটা কবে হয়েছে, সেখান থেকে কত দিন হয়েছে। এবং আরেকটা অপশন থাকবে, আমরা একটা ইমেল তৈরি করব। এখানে একটা মানে একটা কমপ্লেক্স ফর্মুলা আছে, ঠিক আছে, সেই কমপ্লেক্স ফর্মুলা দিয়ে আমরা একটা ইমেল তৈরি করব। ইমেলের জিনিসটা হবে এরকম যে আমি আমি প্রতিদিন সেই ফাইলটা ওপেন করব। আমার সেল হইলে আমি সেখানে এন্ট্রি দিতে থাকবো এবং প্রতিদিন সেই ফাইলটাকে ওপেন করব। প্রতিদিন আমি সেই ফাইলটা ওপেন করলে, ধরেন আমি একটা রিমাইন্ডার সেট করে রাখবো যে আজকে হলো 10 তারিখ, তাহলে 15 তারিখ আমার যেই পেমেন্ট গুলো পাওয়ার ডিউ ডেট। ধরেন আমি তো বিশাল একটা লিস্ট মেনটেন করতেছি প্রতিদিন, তাহলে 15 তারিখ আমি কিছু সাপ্লায়ার থেকে, আমি 15 তারিখ আমার কিছু কাস্টমার থেকে পেমেন্ট পাওয়ার কথা, সেটা হচ্ছে ডিউ ডেট, কিন্তু এখনো তারা দেয় নাই। তাহলে 5 দিন আগে বা 7 দিন আগে আমি একটা রিমাইন্ডার সেট করে রাখবো। তাহলে যদি 5 দিন আগে সেট করি, তাহলে 15 তারিখ যে কাস্টমারদের থেকে পেমেন্ট পাওয়ার কথা, আজকে হচ্ছে 10 তারিখ, 10 তারিখ যখন এক্সেল ফাইলটা ওপেন করব, তখন ওই জায়গায় আমাকে ডান দিকে রিমাইন্ডার দিবে, ঠিক আছে, যে 5 ডেজ লেফট, 5 ডেজ লেফট, সেন্ড ইমেইল। তো আমরা একটা ইমেইল আগে থেকেই এক্সেলের ভিতরেই ফর্মুলা দিয়ে তৈরি করে রাখবো। ওখানে একটা অপশন থাকবে, এখানে একটা অপশন থাকবে এক্সেলে, ধরেন এখানে একটা অপশন থাকবে হইতেছে সেন্ড ইমেইল, ঠিক আছে। আমরা সেন্ড ইমেইলে ক্লিক করলেই আমাদের যে আউটলুক থাকবে ইমেইলের, আমাদের আউটলুক ওপেন হয়ে যাবে। সেখানে ইমেইলের সাবজেক্ট কি, সাপ্লায়ারের ইমেইল, সিসিতে যদি কাউকে রাখতে চাই তার সিসি নাম্বার, তার সিসির ইমেল গুলা, ইমেল বডি যদি লিখতে চাই যে, ঠিক আছে, ডিয়ার ডিয়ার ভ্যালুড কাস্টমার, ঠিক আছে, ডিয়ার ভ্যালুড কাস্টমার, রেফারেন্সিং টু দি ইনভয়েস নাম্বার এত, ঠিক আছে, ডিউ ডেট অফ দিস ইনভয়েস ইজ অন এত, প্লিজ প্লিজ, ঠিক আছে, প্লিজ, কি বলে, মানে আপনার সাপ্লায়ারকে বলবেন যে এই ডিউ ডেটের মধ্যে প্লিজ মেক দি পেমেন্ট অর ডিসবার্স দি অ্যামাউন্ট উইদিন দিস ডিউ ডেট। এটা একটা ইমেল লেখা থাকবে, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট সবকিছু সহ। তার মানে আপনি শুধু সেন্ড, ধরেন আজকে 10 তারিখ, 15 তারিখ হইতেছে, ধরেন এটা একটা সাপ্লায়ার, এর পেমেন্ট আপনি 15 তারিখ পাবেন। তাহলে আজকে ওপেন করলে এখানে সেন্ড ইমেল অপশনটা আসবে, এটা ক্লিক করবেন, আউটলুক অটোমেটিক ওপেন হয়ে যাবে, আপনার কোনো কিছু লেখা লাগবে না, খালি আপনি সেন্ড ইমেলে ক্লিক করবেন। এতে তাহলে আপনার যে রিমাইন্ডারটা কাস্টমারকে দিবেন সেটা খুব কুইকলি আপনি দিতে পারবেন, টাইমটা খুব সেভ হবে। দেন কাস্টমার মাস্টার ডেটা কি কি থাকতে হবে, কারণ কাস্টমার মাস্টার ডেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আমরা আমরা আমার কোম্পানিতে বর্তমানে ইয়ারপি ইমপ্লিমেন্টেশনে কাজ করতেছে, তো এখানে ভাই মাস্টার ডেটা, সেটা প্রোডাক্ট মাস্টার ডেটা হোক, সেটা আপনার চার্ট অফ অ্যাকাউন্টস হোক বা জিএল হোক, অথবা কাস্টমার মাস্টার ডেটা হোক, সবকিছু ইম্পর্টেন্ট, কারণ একটার সাথে একটা লিঙ্ক। আপনার যদি অনেক প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের ভিতরে আবার ফার্দার ক্লাসিফিকেশন থাকে, সেক্ষেত্রে এটা খুব ডিফিকাল্ট ভাগ করা। তো এটা কিভাবে করব, দেন কমিউনিকেশন, এখানে আর কিছু জিনিস আছে, সেলস এর কিছু জার্নাল আছে, দেন ব্যাড ডেটস রিকগনাইজ করা, ব্যাড ডেটস এর জার্নাল সার্কেল, ইনস্টলমেন্ট সেল করলে সেটার একটা ডিফারেন্ট জার্নাল পলিসি আছে, যদি অনেক কোম্পানি সেটা ফলো করে না। দেন পে বলছে, আমরা পে বলছে প্রসেস দেখবো, এখানে জিনিসগুলো আছে, 3 ওয়ে ম্যাচিং, সিএস তৈরি করা, কম্পারেটিভ স্টেটমেন্ট, পেমেন্ট প্রায়োরিটাইজ করা, পেমেন্টের টপ শিট করা, দেন টোটাল প্রসেসগুলো এখানে আছে। প্রিপেমেন্ট জার্নাল, এখানে আমরা প্রভিশনের জিনিসগুলো দেখবো, পেবলস কোনগুলো আমরা প্রিপেমেন্ট করব, মানে প্রিপেমেন্ট করার পর কিভাবে এক্সেলে ফাইল রেখে, ধরেন আপনি ইন্স্যুরেন্স বা আপনার ইআরপির যে কস্ট, ধরেন আপনি 6 মাস বা 1 বছর পর পর ইআরপির একটা দেন, কি বলে, মানে ইয়ারলি সাবস্ক্রিপশন দেন, ধরেন আপনি
30 লাখ টাকা সাবস্ক্রিপশন দেন বা প্রিপেমেন্ট দিলেন অ্যাডভান্স 6 মাসের জন্য, 1 বছরের জন্য, তাহলে এটা আপনার এক্সেলে কিভাবে রেখে মান্থলি যে ব্রেকডাউনটা, যে মান্থলি আমার এন্ট্রিটা কি হবে সেটা কিভাবে করে ক্যালকুলেট করে এক্সেলে রেখে দিব, যেটা আমরা প্রতি মাসের শেষে সেই এন্ট্রিগুলো দিব। মানে প্রভিশন ক্রিয়েট করে রাখা বা অ্যাডভান্স ক্রিয়েট করে রাখা, প্রিপেমেন্ট দেওয়া, এই জিনিসগুলা। দেন ক্যাশ ফ্লো, ক্যাশ আউটফ্লো স্টেটমেন্ট তৈরি করা, এগুলা। দেন ফিক্সড অ্যাসেটে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যেটা অনেকেই খুঁজে, সেটা হইতেছে ফিক্সড অ্যাসেট শিডিউল তৈরি করা, রেজিস্টার মেনটেন করা। আমরা একটা শিডিউল তৈরি করবো ফিক্সড অ্যাসেটের, যেখানে ফিক্সড অ্যাসেট ডিটেল থাকবে, সেটার ডেপ্রিসিয়েশন অটোমেটিক ক্যালকুলেট করা থাকবে, সেখান থেকে ডেপ্রিসিয়েশন অটোমেটিক ক্যালকুলেট হতে থাকবে। দেন ফিক্সড অ্যাসেট রিলেটেড জার্নালস গুলা, লিজের একটা মডেল তৈরি করব। আমি একটা লিজ নিলাম, তাহলে এই লিজটার আমার ফাইন্যান্স স্টেটমেন্টে যে ইম্প্যাক্টটা পড়বে সেটার একটা মডেল তৈরি করা, কোন সময় কি জার্নাল হবে ধরেন 5 বছরের জন্য সেটার মডেল। দেন ইনভেন্টরি অ্যাকাউন্টিং, ইনভেন্টরি ট্রান্সফার প্রসেস, ইনভেন্টরি কিছু জার্নাল আছে, ইনভেন্টরি ট্রানজিটের জার্নাল, ইনভেন্টরি ধরেন কিনে আনছি ওয়েস্টেজ হয়ে গেছে বা স্পয়েলেজ হয়ে গেছে, সেগুলো আমি কিভাবে করে আমার জার্নাল দিয়ে আউট করবো। দেন ম্যানুফ্যাকচারিং এর জার্নাল, ম্যানুফ্যাকচারিং এর কস্টিং এর সোর্স কি, দেন ম্যানুফ্যাকচারিং এর জার্নাল গুলো, ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুড সোল্ড, এগুলো ক্যালকুলেশন করা। পেরোলে ইম্পর্টেন্ট জিনিস আছে, স্যালারি শিট বানানো, স্যালারি থেকে আমরা একটা মডেল বানাবো যেখানে ধরেন আমার 1000 2000 যত এমপ্লয়ি থাক, ওই একটা কমপ্লেক্স বা মডেল তৈরি করব, সেখান থেকেই ধরেন টোটাল এমপ্লয়ি স্যালারি ওই একসাথে তৈরি হয়ে যাবে। দেন পিএফ ডিডাক্ট করা, পিএফ গ্র্যাচুইটি, এগুলার জার্নাল প্রসেস। ফাইনাল সেটেলমেন্ট কিভাবে ক্যালকুলেট করব, এই ফাইনাল সেটেলমেন্ট রিপোর্টের ফরম্যাটটা কি হবে, ইন্স্যুরেন্স পলিসি থাকবে এগুলো দেখা, সিটিসি কি ক্যালকুলেট করবো, ডাব্লিউপিপিএফ কমপ্লায়েন্স কি, ট্যাক্সের কি ইস্যু আছে, এটা কিভাবে মেনটেন করতে হবে, লেবার ল ফলো করে। স্টাফ লোনের প্রসেস, স্টাফ লোনের অ্যাকাউন্টিং প্রসেস, এগুলা। কারণ স্টাফ লোন ধরেন আপনি কোম্পানি থেকে একটা স্টাফকে লোন দিলেন ধরেন 5 লাখ টাকা, 5 লাখ টাকা লোন দিলেন 10% বা 11%, ধরলাম 11% ইন্টারেস্ট বা 12% ইন্টারেস্ট। তো এটা ধরেন আপনাকে বলছে যে 3 বছরে সে শোধ করবে, তাহলে এটার জন্য আপনাকে একটা শিডিউল তৈরি করতে হবে, লোন অ্যামortization শিডিউল। সেই শিডিউল তৈরি করতে হবে, সেই শিডিউল একটা ফাইলে রাখতে হবে, সেখান থেকে প্রতি মাসে স্যালারি থেকে ডিডাক্ট করবেন ওই অ্যামাউন্টটা। তাহলে ওইটার একটা জার্নাল প্রসেস আছে, সেটা জানতে হবে। দেন ফাইন্যান্সিয়াল প্রসেস, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, এটা খুব ইম্পর্টেন্ট। কোনো কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এটা করে, কোনো কোম্পানিতে আবার ফাইন্যান্সিয়াল কন্ট্রোল নামে আলাদা ডিপার্টমেন্ট থাকে। তার মানে প্রকিউরমেন্ট যখন একটা পারচেস টারচেস করে সাপ্লাই ইনভয়েস দিলে সব বিল সাবমিট করবে, গুড রিসিপ্ট নোট, জিআরএন, ইনভয়েস, দেন পিও, সাপ্লায়ারের বিল, চালান টালান, অ্যাপ্রুভাল কপি, তখন ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের কাছে আসবে। সে চেক করবে যে সব ঠিক আছে কিনা, যে প্রোডাক্ট জন্য অ্যাপ্রুভাল দিছিল সেই প্রোডাক্ট আসছে কিনা, স্টোর সেই প্রোডাক্ট রিসিভ করছে কিনা, ট্যাক্স চালান যেভাবে কন্ডিশন ছিল সেভাবে করে ট্যাক্স ভ্যাট ঠিক মতো কাটছে নাকি কাটে নাই, ঠিক আছে, অ্যামাউন্ট সব ঠিক আছে কিনা, এটার যথাযথ অ্যাপ্রুভাল আসছে কিনা, কোনো মিসম্যানেজ হয়েছে কিনা, এগুলো টোটাল ক্যালকুলেট করে তখন সেই অ্যাপ্রুভালটা দিবে। দেওয়ার পর তারপর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার এটাকে আপনার পেয়েবলস যে ডিপার্টমেন্ট থাকবে সেখানে তাদেরকে পাঠাবে। তারপর পেয়েবলস ডিপার্টমেন্ট সেটাকে প্রসেস করে এপি ক্রিয়েট করবে, মানে সাপ্লায়ারের নামে একটা পেয়েবল ক্রিয়েট করবে। তারপর সেটা ব্যাংকিং টিপের কাছে গেলে পেমেন্ট প্রসেসের জন্য অ্যাপ্রুভাল হওয়ার পর তারা চেক বা ইএফটিএন ব্যাংকিং মাধ্যমে যেটাই পাঠাবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একজন মেসেজ দিল যে কথা শোনা যাচ্ছে না, মানে সাউন্ড নাই। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি ক্লিয়ার। কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, আমি জানি না, আপনার মনে হয় মাইক বা সরি হেডফোন বা সাউন্ড কোনটা মিউট হয়ে যেতে পারে, কারণ এখান থেকে সাউন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আপনার ভলিউমও প্রায় 80%, 75% দেওয়া, কারণ বেশি 100% দিলে আবার নয়েজ চলে আসতে পারে। দেন বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস, এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আপনি কোম্পানিতে কাজ করবেন, কোম্পানির প্রতিটা জনের প্রসেস আছে, মানে কোম্পানির প্রতিটা জনের প্রসেস থাকতে হবে। আপনি বাজেট কিভাবে করবেন এটা একটা প্রসেস, আপনার ক্যাশ কিভাবে ম্যানেজ করবেন, ক্যাশ ম্যানেজমেন্ট
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আপনার পেমেন্ট কিভাবে, সাপ্লায়ার পেমেন্ট কিভাবে ডিসবার্স করবেন সেটার একটা প্রসেস, প্রকিউরমেন্টের একটা প্রসেস, পেয়েবলস কিভাবে ক্রিয়েট করবেন, কে কে কত টাকার পেয়েবল অ্যাপ্রুভাল দিতে পারবে, এটার প্রসেসটা কি 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 ডকুমেন্টস লাগবে পেয়েবল অ্যাপ্রুভাল করতে, আপনার একটা পেয়েবল সফটওয়্যার ক্রিয়েট করতে, পেমেন্ট কখন করতে পারবেন, সেলস কখন আপনি সিস্টেমে বুক দিবেন। নর্মালি ইআরপি গুলোতে আপনি ইনভয়েস জেনারেট করলেই সেলস অটোমেটিক হয়ে যায়। তো এটার একটা প্রসেস আছে, তো এই প্রসেস গুলো জানতে হবে, কারণ এই প্রসেস গুলা আপনি যখন কোনো একটা বিজনেস অ্যানালাইসিস করবেন বা বিজনেস প্রসেস নিয়ে কাজ করবেন, তখন এই এসওপি নলেজ গুলো আপনার জানতে হবে যেটা কিভাবে চলে আসে। কারণ অ্যাকাউন্টসে কাজ করতে হলে আপনাকে বিজনেস প্রসেস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আপনি যদি বিজনেস প্রসেস না বুঝেন তাহলে আপনি শুধুমাত্র মানে অন্ধের মতো কাজ করে যাবেন, কিন্তু কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন না। বিজনেসে প্রবলেম হইতেছে কিন্তু আপনার এটা নিয়ে আপনি কিছুই জানেন না, আপনি শুধু আপনার কাছে তথ্য আসতেছে, আপনি সিস্টেম এন্ট্রি দিতেছেন। তো এই প্রবলেম গুলো কেন হচ্ছে, এগুলার কারণ হচ্ছে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, যে আপনার প্রবলেম হয় এই হয় সেই হয়, এগুলা দূর করার জন্য একটা প্রসেস থাকতে হবে, যে সেই প্রসেস অনুযায়ী যাবে। কারণ সিএফআই অডিট করতে আসলে প্রসেস দেখতে চাই, আপনার প্রসেস কি, প্রসেস দেখে যে আপনার এটা অ্যাপ্রুভাল দেওয়ার কথা হইতেছে উনি ইনা, তার অ্যাপ্রুভালটা আছে কিনা, তার অ্যাপ্রুভালটা নাই, তাহলে আপনার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম উইক। আপনার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম উইক, তাহলে আমাদেরকে টেস্টিং বেশি করতে হবে। আর যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে হয়তো টেস্টিং মানে তখন কম করবে। তো ব্যাপারটা সেরকম আর কি। দেন চার্ট অফ অ্যাকাউন্টস, এটা আমরা প্রথমেই দেখব, পরে আবার দেখব। দেন এটা আমরা ম্যাপিং করব জার্নালের সাথে। দেন আমরা জার্নাল ক্রিয়েট করব। জার্নাল ক্রিয়েট করলে এক্সেলে সেখান থেকে আমরা অটোমেটেড লেজার ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা কিছু নোটস ক্রিয়েট করব, সেখানে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। দেন ফাইনালি সেই সব নোটস থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো আমরা তৈরি করব। তার মানে হইতেছে একটা অ্যাকাউন্টসের নর্মালি যে কাজগুলো একটা লোক করে থাকে সেই কাজগুলোর মোটামুটি আমরা 60 থেকে 70% এই কোর্সে কভার করব। তাহলে যারা শুধু পে বলে কাজ করছে তারা অন্য কাজগুলো সম্পর্কে আইডিয়া পাবে। যারা শুধু ব্যাংকিং এ কাজ করছে, ব্যাংক রিকনসিলিয়েশন, পেমেন্ট এগুলা, লোন ডিসবার্স করা, চেক ডিসবার্স করা, তারা এপি, এআর, দেন অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা পাবে। এটা হইতেছে মূল কোর্সের সিলেবাস। আর আমরা এরপরে আরেকটা কোর্স আনবো যেটা হইতেছে ফুললি ডিটেইল। এখানে কোনো আপনার কোনো প্রসেস, জার্নাল বা সিস্টেমটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এই ইস্যুগুলো এখানে থাকবে না।